ঘটনাটি একটি ইমেল। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। এবারের কাহিনীটা সাধারণ কোনো জিনের গল্প নয়, বরং এক আদিম এবং নিষিদ্ধ লক্ষ্য জিনের কালো জাদু নিয়ে। এই বিদ্যাটা যারা চর্চা করে তারা পুরো 1,00,000 জিনের ক্ষমতাটাকে একটা বিন্দুতে বন্দি করে দুনিয়া ওলটপালট করার স্বপ্ন দেখে। ঘটনাটি শুরু হয় উত্তরবঙ্গের এক নির্জন জনপদ অন্ধকার গ্রাম থেকে। সেখানে বাস করত এক লোভী তান্ত্রিক, নাম ভৈরব বাবা। দীর্ঘ 40 বছর ধরে এক অন্ধকার গুহায় সাধনা করে আসছিল 1,00,000 অবাধ্য জিনকে বশ করার জন্য। এই কালো জাদুর মূল শক্তি ছিল একটা তামার কলস, যার ভেতর থেকে 1,00,000 জিনের রূহ বা আত্মাকে বন্দী করার প্রক্রিয়া চলছিল। ভৈরব তান্ত্রিক জানত যেদিন এই কলসি পূর্ণ হবে সেদিন সে হবে এই পৃথিবীর অঘোষিত সম্রাট। কিন্তু এই জাদুর জন্য প্রয়োজন ছিল এক বিশাল বলির। সেই গ্রামেরই এক যুবক নাম আরিয়ান, যে কিনা কখনো কোনো অশুভ শক্তির কাছে মাথা নত করেনি। ভৈরবতান্ত্রিক তার কালো জাদুর নীল নকশা সাজালো আরিয়ানের পরিবারকে ঘিরে। এক আমাবস্যার রাতে আরিয়ান দেখল তাদের বাড়ির উঠোনে লক্ষ লক্ষ জোনাকি পোকা উঠছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই জোনাকিগুলোর আলো সবুজ নয়, বরং আগুনের মতো লাল। আরিয়ান যখনই সেই আলোগুলো ধরতে গেল সে দেখল সেগুলো জোনাকি নয়, বরং ছোট ছোট মানুষের আকৃতির সদৃশ্য কোন সত্তা, যারা হিসিস করে বলছে, আমাদের মুক্তি দাও, নয়তো তোমার রক্তে আমাদের পিপাসা মিটাও। সাদ ভাই, আরিয়ান তখনও জানত না যে সে 1,00,000 জিনের এক মরণ ফাঁদে পা দিয়ে ফেলেছে। তার ঘরের চারিদিকের মাটি থেকে তখন কালো ধোঁয়া বের হতে শুরু করেছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে ভেসে আসছে লক্ষ জিনের সম্মিলিত কান্নার আওয়াজ। আরিয়ানের সেই ছোট্ট ঘরটা যেন মহাপ্রলয়ের এক রণক্ষেত্রে পরিণত হলো। সেই লাল জোনাকি সদৃশ্য ক্ষুদ্র সত্তাগুলো হঠাৎ করে বড় হতে শুরু করলো, এবং দেখতে দেখতে আরিয়ানের শোবার ঘরটা কানায় কানায় পূর্ণ হয়ে গেল। আরিয়ান দেখল তার ঘরের দেওয়ালগুলো আর ইটের নয়, বরং মনে হচ্ছে হাজার হাজার জ্যান্ত মানুষের পিঠ দিয়ে দেওয়ালগুলো তৈরি করা হয়েছে, যা অনবরত নিঃশ্বাস নিচ্ছে। ভৈরব তান্ত্রিক সেই গুহার ভেতর বসে যখন তার হাড়ের তৈরি ডুমরু বাজাতে শুরু করলো, তখন সেই 1,00,000 জিনের প্রথম দলটি আরিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। সাদ ভাই, আরিয়ান চিৎকার করতে চাইল, কিন্তু দেখল তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, বরং তার জিভটা টেনে লম্বা করে ফেলেছে এক অদৃশ্য হাত। হঠাৎ সে দেখল তার বুড়ো বাবা মা পাশের ঘর থেকে হামাগুড়ি দিয়ে তার ঘরে আসছে, কিন্তু তাদের চেহারা চেনা যাচ্ছে না। তাদের চোখের মণিগুলো সাদা হয়ে গিয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়ছে। সেই 1,00,000 জিনের কালো জাদুর প্রভাবে আরিয়ানের বাবার শরীরটা হঠাৎ করে বেলুনের মতো ফুলতে শুরু করলো, এবং বাতাসের চাপে তার গায়ের চামড়া ফেটে গিয়ে সেখান থেকে কালো বিষাক্ত ধোঁয়া বের হতে লাগলো। আরিয়ান তার চোখের সামনে দেখল সেই ধোঁয়ার ভেতর থেকে বের হয়ে আসছে কুচকুচে কালো ছোট হাত, যা তার বাবাকে ভেতর থেকে ছিঁড়ে খাচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার হলো সেই মুহূর্তে আরিয়ানের ঘরের চালটা উড়ে গেল, এবং সে দেখল আকাশে একটা নয় বরং হাজার হাজার চাঁদ উঠেছে, আর প্রতিটা চাঁদ থেকে এক একটা জিনের কঙ্কালসার মুখ নিচে উঁকি দিচ্ছে। তারা সবাই সমস্বরে বলছে, ভৈরব বাবার কলস ভরতে হবে, তোর আত্মাটা আমাদের চাই। আরিয়ান দেখল তার পায়ের নিচের মেঝেটা তরল হয়ে যাচ্ছে, এবং সে ধীরে ধীরে এক অতল অন্ধকার গহ্বরের দিকে তলিয়ে যাচ্ছে, যেখানে লক্ষ লক্ষ জিনের হাবাতে মুখগুলো তার মাংসের অপেক্ষায় হা করে আছে। সাদ ভাই, সেই অন্ধকার গ্রাম যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে কোনো এক অভিশপ্ত নরকুণ্ডে পরিণত হলো। আরিয়ান যখন সেই মেঝে চিরে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিল, তখন সে দেখল উপর থেকে তার পুরো গ্রামটা আগুনের লকলকে জীব দিয়ে ঢাকা পড়ে গেছে। ভৈরব তান্ত্রিক তার গুহায় বসে এখন আর শুধু ডুমুরু বাজাচ্ছে না, সে এখন মানুষের খুলিতে রাখা বাসি রক্ত দিয়ে আরিয়ানের একটা অবিকল পুতুল বানিয়ে সেটাকে আগুনের উপর ঝুলিয়ে দিয়েছে। সাদ ভাই, কালো জাদুর কি বিভৎস ক্ষমতা! আরিয়ান অনুভব করল তার শরীরে কোনো অদৃশ্য আগুন জ্বলছে, অথচ তার গায়ে কোনো আগুনের চিহ্ন নেই। গ্রামবাসী যারা ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল
তারা দেখল আকাশের সেই হাজার হাজার চাঁদ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে কালচে রঙের পিচ্ছিল এক ধরনের তরল। যে মানুষের গায়ে সেই তরল পড়ছে, সে সাথে সাথে এক একটা জীবন্ত জিনে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আরিয়ানের সবচেয়ে কাছের বন্ধু সাইদ যখন তাকে বাঁচাতে তার ঘরের দিকে দৌড়ে আসছিল, হঠাৎ মাঝপথে তার শরীরটা মাঝখান থেকে ফেটে চৌচির হয়ে গেল এবং তার ভেতর থেকে বের হয়ে এলো 4টা হাত আর 2টো মাথাওয়ালা এক বিভৎস জিনের প্রেতাত্মা। সে আর সাইদ থাকলো না, সে হয়ে গেল ভৈরব তান্ত্রিকের লক্ষ জিনের বাহিনীর একজন দুর্ধর্ষ সিপাহী। আরিয়ান দেখল তার চারিপাশে সেই লক্ষ লক্ষ জিন এখন আর ছোট নেই, তারা এক একজন পাহাড়ের মতো বিশাল হয়ে পুরো গ্রামকে পায়ের নিচে পিষতে শুরু করেছে। গ্রামের পুরনো পুকুরটার জল হঠাৎ করে ফুটন্ত তেলের মতো টকবক করে ফুটতে শুরু করলো এবং সেখান থেকে ভেসে উঠল আরিয়ানের পূর্বপুরুষদের কঙ্কালগুলো, যারা লক্ষ জিনের জাদুতে অবশিষ্ট হয়ে আরিয়ানের নাম ধরে পৈশাচিক গলায় ডাকতে লাগলো। লক্ষ জিনের কালো জাদু তার আসল বিভৎস রূপটা দেখালো। আরিয়ান যখন সেই অন্ধকার গহ্বরে তলানি দিয়ে আছড়ে পড়ল, সে দেখল সেখানে কোনো মানুষ নেই, বরং কয়েক লাখ মানুষের মাথার খুলি দিয়ে মেঝেটা তৈরি করা হয়েছে। হঠাৎ অন্ধকার চিরে ভৈরব তান্ত্রিকের অশরীরী ছায়াটা তার সামনে ভেসে উঠল। তান্ত্রিকের গলার স্বর যেন 1,00,000 মানুষের সম্মিলিত কান্নার মতো শোনালো। তান্ত্রিক বলল, আরিয়ান, তুই কি জানিস কেন আমি তোকেই বেছে নিয়েছি? কারণ তোর ধমনীতে বইছে সেই পীর বংশের রক্ত, যারা এক সময় আমাদের এই লক্ষ্যজিনকে বন্দি করে মাটির নিচে গেঁথে দিয়েছিল। আজ তোর রক্ত দিয়ে আমি তাদের শেকল ভাঙব। কালো জাদুর কি ভয়ঙ্কর খেলা! ভৈরব তান্ত্রিক তার গুহায় বসে আরিয়ানের পুতুলটার বুকে একটা হাড়ের তৈরি পেরেক গেঁথে দিল। আরিয়ানের মনে হলো তার হৃৎপিণ্ডটা কেউ জ্যান্ত অবস্থায় মুচড়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের সামনে তার মা বাবার সেই বিভৎস রূপটা ভেসে উঠল, কিন্তু তারা তখন আর তার বাবা মা নেই। তাদের শরীরের চামড়া খুলে পড়ে গেছে এবং তারা এখন লকলকে রক্তবর্ণের জিনে পরিণত হয়েছে। তারা আরিয়ানের দিকে এগিয়ে আসতে লাগলো, তাদের ধারালো নখ উঁচিয়ে। সাদ ভাই, আরিয়ান দেখল তার নিজের শরীর থেকেও পশম গজাতে শুরু করেছে এবং তার নখগুলো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে বাঁকিয়ে যাচ্ছে। লক্ষ্য জিনের সেই অশুভ শক্তি আরিয়ানের শরীরের ভেতর ঢুকে তার আত্মাকে দুমড়ে মুচড়ে বের করে দেওয়ার চেষ্টা করছে। গ্রামের সেই পুকুর থেকে উঠে আসা কঙ্কালগুলো এখন আরিয়ানের চারিপাশ ঘিরে পৈশাচিক নাচ শুরু করলো। আরিয়ান যখন যন্ত্রণায় জ্ঞান হারাচ্ছিল, তখন সে দেখল ওপরের আকাশ থেকে সেই হাজার হাজার চাঁদ থেকে রক্তমাখা বড় বড় চোখ নিচে নেমে আসছে। ভৈরব তান্ত্রিক তার তামার কলসটা নিয়ে আরিয়ানের ঠিক উপরে শূন্যে ভেসে এলো এবং কলসের মুখটা খুলে দিল। সেই কলস থেকে বের হতে শুরু করলো হাজার হাজার বছরের পুরনো ক্ষুধার্ত কালো ধোঁয়া, যা আরিয়ানের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করতে লাগলো। এই লক্ষ্যজিনের কালো জাদু যখন আরিয়ানের আত্মাকে চিরতরে বন্দী করতে যাবে এবং এক বিজ্ঞ আলেমী পৈশাচিক শক্তির সামনে বুক চিতিয়ে দাঁড়াবেন, তখন যে অলৌকিক লড়াই শুরু হবে তা শুনে আপনার গায়ের লোম দাঁড়া হয়ে যাবে। অন্ধকার গহ্বর যেন এক জীবন্ত জাহান্নামে পরিণত হলো। ভৈরব তান্ত্রিকের সেই তামার কলস থেকে বের হওয়া কালো ধোঁয়া যখন আরিয়ানের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছিল, ঠিক তখনই সেই গহ্বরের দেওয়ালে খোদাই করা এক পুরনো শিলালিপি থেকে নূরের এক তীব্র জ্যোতি বিচ্ছুরিত হতে শুরু করলো। সেই আলোর ঝলকানিতে লক্ষ্য চীনের পৈশাচিক গর্জন মুহূর্তেই আর্তনাতে বদলে গেল। সাদ ভাই, আরিয়ানের জ্ঞান যখন প্রায় শেষ পর্যায়ে, তখন সে দেখল উপর থেকে এক দীর্ঘাকার বৃদ্ধা মানুষ দড়ি ছাড়াই শূন্যে হেঁটে নিচে নেমে আসছেন। তিনি হলেন মাওলানা আব্দুল কাদির, যিনি এই গ্রামের পুরো মসজিদের নিচে নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মাওলানা সাহেব যখন গহ্বরের নিচে পা রাখলেন, তখন ভৈরব তান্ত্রিকের সেই পিশাচ ছেনারা ভয়ে পিছিয়ে যেতে লাগলো। মাওলানা সাহেব তার হাতে থাকা কাঠের তসবিটা ঘুরিয়ে সজোরে এক আয়াত পাঠ করলেন, আর সাথে সাথে সেই 1,00,000 জিনের ধোঁয়াগুলো ঘনীভূত হয়ে বিশালাকার এক একটি আগুনের গোলার মতো ফুটতে শুরু করলো। ভৈরব তান্ত্রিক তার গুহায় বসে ভয় কাঁপতে শুরু করলো, কারণ সে বুঝতে পারল এবার তার ক্ষমতার চেয়েও বড় কোনো শক্তির সাথে পাল্লা দিতে হচ্ছে। মাওলানা সাহেব আরিয়ানের কপালে হাত রেখে অত্যন্ত শান্ত স্বরে বললেন, বৎস, ভয় পেও না।
অন্ধকারের শক্তি যত বিশালই হোক না কেন, এক চিমটি আলোর সামনে তা কিছুই নয়। মৌলানা সাহেব যখন তার পকেট থেকে এক চিমটি পবিত্র মাটি নিয়ে আরিয়ানের চারিদিকে ছিটিয়ে দিলেন, তখন সেই লক্ষ্যজিনের শক্তি এক জায়গায় জড়ো হয়ে এক ভয়ঙ্কর দানবের রূপ নিল। সেই দানবের একটি আঙ্গুল ছিল এক একটা আস্ত মরা মানুষের দেহের মতো। সেই দানব যখন মৌলানা সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য হাত তুলল, মৌলানা সাহেব তখন আকাশের দিকে চেয়ে এমন এক জিকির শুরু করলেন যেন সেই গহ্বরের দেওয়ালগুলো থেকে আল্লাহর ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। মৌলানা সাহেব আর লক্ষ্যজিনের সেই পৈশাচিক দানবের মধ্যে এমন এক লড়াই হবে যা এই দুনিয়ার কোনো আইন বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। অতিপ্রাকৃতিক লড়াইয়ের জন্য কি সবাই তৈরি? এই ধাপে নির্ধারিত হবে আরিয়ানের আত্মাকে আদৌ মুক্ত হবে নাকি কলসবন্দী হবে। সেই অন্ধকার গহ্বরটা যেন এক মহাজাগতিক ধ্বংসলীলায় মেতে উঠল। মৌলানা আব্দুল কাদির যখন জিকির শুরু করলেন, তখন সেই 1,00,000 জিনের সমন্বয়ে তৈরি দানবটা তার হাজারটা মুখ দিয়ে একসাথে এমন এক বিকট চিৎকার দিল যে আরিয়ানের কান দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। দানবটা তার বিশালাকার কালো হাত বাড়িয়ে মৌলানা সাহেবের টুটি চেপে ধরতে চাইল, কিন্তু সাদ ভাই, অবাক করার মতো ব্যাপার হলো মৌলানা সাহেবের শরীরটা যেন বাতাসের তৈরি সেই দানবীয় হাতটাকে স্পর্শ করতে না পেরে বারবার আরিয়ানের বাবার সেই কঙ্কালসার দেহের উপর গিয়ে পড়েছিল। ভৈরব তান্ত্রিক তার গুহায় বসে তখন উন্মাদ হয়ে নিজের শরীরে বিষাক্ত বিচ্ছু ছেড়ে দিয়েছে, যাতে যন্ত্রণায় তীব্রতায় তার জাদুর ক্ষমতা আরো বেড়ে যায়। সে তার তামার কলসটা নিয়ে আগুনের উপর বসিয়ে দিল এবং কলসের ভেতর থেকে আরিয়ানের কণ্ঠস্বর আর্তনাদ বের হতে লাগলো। কুফরি জাদুর কি কুৎসিত রূপ! মৌলানা সাহেব বুঝতে পারলেন আরিয়ানের রুহটা এখনো কলসের ভেতর টানছে। তিনি দ্রুত তার জায়নামাজটা আরিয়ানের সামনে বিছিয়ে দিলেন এবং 7টা ছোট মাটির ঢিলা নিয়ে সেগুলোতে বিশেষ এক আমল করে সেই দানবটার দিকে ছুঁড়ে মারলেন। প্রথমে ঢেলাটা যখন দানবের গায়ে লাগলো, তখন তার 1000টা হাত একসাথে খসে পড়ল। দ্বিতীয় ঢেলাটা লাগার সাথে সাথে দানবটার অর্ধেক শরীর বরফের মতো গলতে শুরু করলো। কিন্তু দানবটা তখন আর শেষ শক্তি দিয়ে মৌলানা সাহেবের উপর এক পৈশাচিক রক্ত বর্ষণ শুরু করলো। উপর থেকে বৃষ্টির মতো গরম রক্ত আর হাড়ের গুঁড়ো পড়তে লাগলো। মৌলানা সাহেব অবিচল থেকে সেই তসবিটা আকাশের দিকে ছুঁড়ে মারলেন। সেই তসবিটা মুহূর্তের মধ্যে একটা নূরের শেকলে পরিণত হয়ে সেই লক্ষ্যজিনের দানবটাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলল। দানবটা যখন শেকলের টানে কুকড়ে যাচ্ছিল, তখন ভৈরব তান্ত্রিকের গুহায় সেই তামার কলসটা সশব্দ শব্দে ফাটতে শুরু করলো। তান্ত্রিকের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এলো, আর সে দেখল তার সাধনা করা লক্ষ্যজিন এখন তার দিকে তেড়ে আসছে। অন্ধকার গহ্বরটা যেন জীবন্ত এক অগ্নিগিরির মুখে পরিণত হল। মৌলানা আব্দুল কাদির সেই নূরের শেকলে যখন লক্ষ্যজিনের দানবটা বন্দী হল, তখন সেই দানবটা হাজারো মুখ থেকে আরিয়ানের পূর্বপুরুষের কণ্ঠস্বর বের হতে লাগলো। তারা আর্তনাদ করে বলতে লাগলো, আমাদের ক্ষমা করো না মৌলানা, আমরাই 1000 বছর আগে এই জিনিদের সাথে চুক্তি করে আমাদের বংশকে অভিশপ্ত করেছিলাম ক্ষমতার লোভে। আরিয়ান তখন দেখতে পেল তার সামনে তার সেই হাজার হাজার বছর আগের মৃত পূর্বপুরুষদের অশরীরী আত্মাগুলো দাঁড়িয়ে আছে, যাদের প্রত্যেকের গলায় সেই একই কালচে শেকল। ভৈরব তান্ত্রিক তার গুহায় বসে তখন শেষ পৈশাচিক চালটি চালল। সে দেখল তার জাদুর কলসটা ফেটে যাচ্ছে, তাই সে নিজের বুক চিরে কলিজাটা বের করে তার কলসের আগুনের ভেতর ছুড়ে দিল। সাদ ভাই, কুফরি জাদুর কি বিভৎসতা! তান্ত্রিকের এই আত্মহুতির সাথে সাথে সেই লক্ষ্যজিনের শক্তি আবার দ্বিগুণ হয়ে গেল। সেই নূরের শিকলগুলো ছিঁড়ে পড়ার উপক্রম হলো। তান্ত্রিকের সেই পচার রক্ত আর কলিজার গন্ধে শয়তানি শক্তিগুলো আবার জেগে উঠল। মৌলানা সাহেব তখন দেখলেন আরিয়ানের শরীরটা ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, যেন সেই পৃথিবীর থেকে মুছে যাচ্ছে। মৌলানা সাহেব তখন আরিয়ানের কপালে নিজের তর্জনী রেখে চোখ বন্ধ করে এক দীর্ঘ মোনাজাত শুরু করলেন। সাথে সাথে সেই গহ্বরের ছাদ চিরে সরাসরি আসমান থেকে এক আলোর স্তম্ভ নেমে এলো। সাদ ভাই, সেই আলোর স্পর্শে শয়তানি দানবটার দেহ ধোয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। মৌলানা সাহেব তখন সেই লক্ষ্যজিনকে লক্ষ্য করে বললেন, তোমরা যারা এই বংশের চুক্তিতে বন্দী ছিলে, আজ আমি তাদের সেই শেকল থেকে মুক্তি দিচ্ছি, কিন্তু যারা অবাধ্য হবে তারা এই নূরের আগুনে ভস্ম হবে।
সাদ ভাই, গহ্বরের ভেতর থেকে তখন শুরু হলো এক অদ্ভুত দৃশ্য। হাজার হাজার ছায়ামূর্তি মৌলানা সাহেবের সামনে সেজদায় লুটিয়ে পড়তে লাগলো এবং তারা দলে দলে গহ্বর ছেড়ে আকাশের দিক থেকে উড়ে চলে যেতে লাগলো। কিন্তু ভৈরব তান্ত্রিকের সেই ব্যক্তিগত পালিত জিনগুলো এখনো আরিয়ানের ঘাড় মটকে দেওয়ার জন্য পেতেছিল। তান্ত্রিক তখন তার গুহায় বসে এক পৈশাচিক মন্ত্র পড়ে আরিয়ানের বাবার কঙ্কালটাকে জ্যান্ত করে তুলল এবং তাকে নির্দেশ দিল মৌলানার উপর হামলা করতে। সেই অন্ধকার গহ্বর বাতাস এমনভাবে থমকে গেল যেন সময় নিজে থেকেই দাঁড়িয়েছে। ভৈরব তান্ত্রিক নিজে থমকে দাঁড়িয়ে আছে। ভৈরব তান্ত্রিক যখন আরিয়ানের বাবার সেই কঙ্কালটাকে মৌলানার দিকে লেলিয়ে দিল, তখন মৌলানা সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে আরিয়ানের বাবার কঙ্কালের কপালে শুধু একটা আঙ্গুল ছোঁয়ালেন। সাথে সাথে সেই কঙ্কালটা ধুলোর মতো ঝুরঝুর করে মাটিতে পড়ে গেল এবং আরিয়ানের বাবার আত্মাটা সেই পৈশাচিক বন্ধন থেকে মুক্তি পেয়ে এক মুহূর্তের জন্য আরিয়ানের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিয়ে মিলিয়ে গেল। কিন্তু সাদ ভাই, ভৈরব তান্ত্রিক তখন তার গুহায় বসে শেষ মরণ কামড়টা দিল। সে দেখল তার সব শক্তি শেষ, তাই সে নিজের শরীরটাকে শয়তানের কাছে পুরোপুরি সঁপে দিয়ে এক বিশালাকার কালো ধোঁয়ার পিণ্ড হয়ে সরাসরি আরিয়ানের শরীরের ভেতর ঢুকে যাওয়ার চেষ্টা করল। তার লক্ষ্য ছিল আরিয়ানের শরীরটাকে দখল করে আবার এই পৃথিবীতে ফিরে আসা। আরিয়ানের মুখ দিয়ে তখন তান্ত্রিকের সেই পচা গলা স্বর বের হতে লাগলো, আমি তোকে ছাড়ব না মৌলানা, আমি এই বংশের শেষ প্রদীপটা নিভিয়েই মারব। মৌলানা সাহেব তখন আরিয়ানের বুকের উপর হাত রেখে অত্যন্ত গভীর স্বরে বললেন, যে আত্মা নিজের ইচ্ছায় শয়তানের কাছে বিক্রি হয়ে গেছে তার জন্য এই দুনিয়াতেও ঠাঁই নেই, আর এই দুনিয়াতেও নেই। তিনি তার হাতে থাকা সেই পুরনো কাঠের তসবিটা ছিঁড়ে ফেললেন এবং প্রতিটা দানা আরিয়ানের চারিদিকে ছিটিয়ে দিলেন। সাদ ভাই, তসবির দানাগুলো মাটিতে পড়া মাত্রই সেগুলো এক একটি নূরের বোমায় পরিণত হলো। এক প্রচন্ড শব্দে সেই গহ্বরটা কেঁপে উঠল আর ভৈরব তান্ত্রিকের সেই কালো রুহুটা আরিয়ানের শরীর থেকে ছিটকে বেরিয়ে সেই ফাটকে থাকা তামার কলসিটার ভেতরে গিয়ে আছড়ে পড়ল। সাথে সাথে মৌলানা সাহেব সেই কলসিটাকে লক্ষ্য করে একটি আয়াত পাঠ করলেন এবং কলসিটা চিরতরে বন্ধ হয়ে মাটির নিচে কয়েক হাজার ফুট গভীরে গেঁথে গেল। সাদ ভাই, গহ্বরটা যখন ধসে পড়ছিল, মৌলানা সাহেব আরিয়ানকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলেন। পরক্ষণেই আরিয়ান যখন চোখ মেলল, সে দেখল সে তাদের বাড়ির উঠানে শুয়ে আছে। আকাশ তখন পরিষ্কার, ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু সাদ ভাই, এই গল্পের সমাপ্তিটা বড় করুণ। আরিয়ান বেঁচে ফিরলেও তার পরিবারের কাউকেই সে ফিরে পেল না। তার বাবা, মা এবং পুরো গ্রামের মানুষ যারা জিনে রূপান্তরিত হয়েছিল, তারা সবাই সেই রাতের সাথে সাথেই ধুলোয় মিশে গেল। আরিয়ান এখন সেই পরিত্যক্ত গ্রামে একা বাস করে। লোকে বলে আজ যখন গভীর আমাবস্যার রাত আসে, আরিয়ানের বাড়ির সেই উঠোন থেকে লক্ষ জিনের সম্মিলিত কান্নার আওয়াজ পাওয়া যায়। আরিয়ান প্রতিদিন রাতে একটা মাটির প্রদীপ জ্বালিয়ে সেই গহ্বরের জায়গাটায় বসে থাকে, যেখানে তার পরিবারের শেষ স্মৃতিটুকু মাটির নিচে চাপা পড়ে আছে। ভৈরব তান্ত্রিক সেই কলসির ভেতর বন্দী হয়ে আছে ঠিকই, কিন্তু আরিয়ানের জীবনটাকেও সে এক চিরস্থায়ী অন্ধকারে বন্দী করে দিয়েছে। তো এই ছিল আমার ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ক্ষমতার লোভ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। ভৈরব তান্ত্রিক তার প্রমাণ। সে এক লক্ষ জিনের অধিপতি হতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে এক অন্ধকার কলসেই চিরতরে বন্দী হতে হলো। আর আরিয়ান, সে বেঁচে রইল ঠিকই, কিন্তু প্রিয়জনহীন এই জীবন তার কাছে প্রতিদিন এক একটা যুদ্ধের মতো। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই লক্ষ জিনের কালো জাদুর কাহিনী এখানে শেষ করব, কিন্তু তার আগে আপনাদেরকে আরো একবার বলি এবং প্রতিনিয়ত আমি বলে যাচ্ছি, ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম এটা এমন একটা ভয়ঙ্কর বিদ্যা, যে বিদ্যা মানুষের জন্য খুবই খারাপ কিছু বয়ে আনে। আপনি হয়তো আপনার শত্রু বা কাউকে ব্ল্যাক ম্যাজিক করছেন, আপনি ভাবছেন শুধুমাত্র তারই ক্ষতি হচ্ছে। আসলেও কি তাই? না, তার যতটুকু ক্ষতি হচ্ছে আপনারও ঠিক ততটাই বা তার থেকেও বেশি ক্ষতি হচ্ছে, কিন্তু সেটা আপনি এখন বুঝতে পারছেন না, কারণ শয়তানকে খুশি করা ছাড়া আপনি কোনো ব্ল্যাক ম্যাজিককে কাজে লাগাতে পারবেন না। শয়তান খুশি হলেই তখনই ব্ল্যাক ম্যাজিক কাজে লাগে। তো এই শয়তান জিন হোক বা যেটাই হোক,
আপনার সাথে একটা চুক্তিতে আসে, কিন্তু সে কথার মাধ্যমে আপনাকে এমন মারপ্যাচের মধ্যে ফেলে দিবে যেটা আপনি এমন একটা সময় বুঝতে পারবেন তখন আসলে আর করার কিছুই থাকে না। ব্ল্যাক ম্যাজিক খুব ভয়াবহ একটা জিনিস। ইসলামে ব্ল্যাক ম্যাজিক পুরোপুরি হারাম করা হয়েছে এবং যারা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত তাদের জন্য জান্নাত পুরোপুরি হারাম। তাই আসুন আমরা এই কুফরি কালাম থেকে দূরে থাকি এবং যারা এই কুফরি কালামের সাথে জড়িত তাদেরকে দূরে রাখি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন। তো আসলেও ঘটনাটা অনেক সুন্দর ছিল এবং এই ঘটনার মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই শিক্ষা পাই। আপনারা যারা পুরো ঘটনা শুনবেন বা শুনেছেন ইতিমধ্যে তারা বুঝতে পারবেন। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আমরা আমাদের ঘটনা শেষ করব, কিন্তু যাবার আগে আপনাদেরকে আরো একবার বলে দিতে চাই, আপনারা যারা আপনার জীবনের ভৌতিক অতিভৌতিক ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে চান তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনাগুলো পড়ে শোনাবো। তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোন এপিসোডে। তো বন্ধুরা, চলুন আমরা এখন চলে যাব আমাদের নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমার নাম রিয়াজ। আমি এখন যা বলতে যাচ্ছি তা আমার জীবনের এক ভয়াবহ অভিশপ্ত স্মৃতি। আপনারা হয়তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের নাম শুনেছেন। দিনের বেলায় শত শত রোগী, ডাক্তার, নার্স আর মানুষের কোলাহলে জায়গাটা যতটা জীবন্ত মনে হয়, রাতের বেলা ঠিক ততটাই মৃত্যুপুরী হয়ে ওঠে। বিশেষ করে সেই লাশ কাটা ঘর বা মর্গ। ওখানকার বাতাস সবসময় ফিনাইলের গন্ধে ভরা থাকে। কেমন একটা ভ্যাপসা পটকা গন্ধ ভাসে। আমার বাবা মফিজউদ্দিন ছিলেন এই হসপিটালের প্রধান ডোম। ৩৫ বছর ধরে তিনি লাশ কাটছেন। পচা গলা খণ্ডিত রেল লাইনের পাশে পড়ে থাকা বেওয়ারিশ এমন কোনো লাশ নেই যা তার হাতে ওঠেনি। সবাই বলতো, মফিজ ডোমের পাথরের কলিজা, লাশের গন্ধ তার কাছে আতরের মতো। কিন্তু সেই পাথরও যে ভয়ের চোটে গলে পানি হয়ে যেতে পারে তা আমি নিজের চোখে দেখেছি। সেই ঘটনা বাবাকে শুধু পাগল করেনি, তাকে জ্যান্ত জাহান্নামে পুড়িয়ে মেরেছে। আজ বাবার মৃত্যুর এত বছর পর আমি সেই রাতের কথা বলার সাহস পাচ্ছি। আপনি দয়া করে মানুষকে জানাবেন। ঘটনা শুরু এক বর্ষণমুখর রাতে। আষাঢ় মাসে তুমুল বৃষ্টি হচ্ছিল। সেদিন আকাশ ভেঙে যেন পানি নামছিল। ব্রহ্মপুত্র নদের দিক থেকে আসা ঠান্ডা বাতাসে হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছিল। আমি আর বাবা তখন মর্গের পাশের ছোট রুমটায় বসেছিলাম। রাত তখন প্রায় ২:৩০। চারিদিকে একেবারে চুপচাপ, শুধু টিনের চালে বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ আর মাঝে মাঝে দূরে মেঘের গর্জন। হঠাৎ আমাদের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। হসপিটালের ইমার্জেন্সি কল। খবর এলো একটা সুইসাইড কেস আছে, এক্ষুনি পোস্টমর্টম করতে হবে, কারণ সকাল সকাল পুলিশ রিপোর্ট নিয়ে বডি হ্যান্ড ওভার করবে। বাবার সেদিন ডিউটি ছিল না, কিন্তু জরুরি তলব পড়ায় যেতে হলো। আমিও বাবার সাথে গেলাম। বাবার বয়স হয়েছিল, তাই মাঝে মাঝে আমি বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করতাম। এই যেমন লাশ ধরাধরি করা, স্ট্রেচার টানা, যন্ত্রপাতি এগিয়ে দেওয়া। মর্গের গেট খুলে ভেতরে ঢোকার পর নাকি সেই পরিচিত কুটু গন্ধটা ধাক্কা দিল। আবছা আলোতে দেখলাম একটা স্ট্রেচারে সাদা চাদরে ঢাকা একটা লাশ রাখা আছে। পুলিশের ২জন কনস্টেবল আর একজন এসআই দাঁড়িয়ে আছেন। তারা কাগজপত্র বুঝিয়ে দিয়ে বাবার হাতে একটা ফর্ম ধরিয়ে দিয়ে চলে গেলেন। তারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, কারণ ওই রাতে মর্গের পরিবেশটা ছিল অন্যরকম, একটু গা ছমছমে। বাবা গ্লাভস পরে লাশের মুখ থেকে চাদর সরালেন। আমি সত্যি বলছি, আমি জীবনে অনেক লাশ দেখেছি, কিন্তু এমনটা দেখিনি। চাদর সরানোর পর আমি অবাক হয়ে গেলাম। এরকম একটা সুন্দর মানুষ আত্মহত্যা করতে পারে, বিশ্বাস করা কঠিন। বয়স বড়জোর ২৭ থেকে ২৮। গায়ের রং দুধে আলতা, কিন্তু মৃত্যুর কারণে সেটা ফ্যাকাশে নীল হয়ে গেছে। নাম ছিল আফরিন। গলায় দড়ি দেওয়ার কারণে দাগ কালশিটে হয়ে পড়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল তার চোখ দুটো খোলা, ঘোলাটে, যেন এখনো তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছিল সে সব দেখছে, সব বুঝছে। বাবা যখন পোস্টমর্টম করার জন্য তার সেই পুরনো কাঠের বক্স থেকে ধারালো লাশ কাটার ছুরিটা হাতে নিলেন, ঠিক তখনই লোডশেডিং হলো।
ঝপ করে পুরো মর্গ অন্ধকার। বাইরে যখন বৃষ্টির তোড়জোড় চলছে, আমাদের জেনারেটরের কানেকশন ছিল, কিন্তু সেটা চালু হতে সবসময় মিনিট খানেক দেরি হতো। সেই ১ মিনিটের খুঁটখুঁটে অন্ধকারে আমি মোবাইলের টর্চ জ্বালাতে যাব, এমন সময় মনে হলো মর্গ জুড়ে একটা দীর্ঘশ্বাস, বাতাসে একটা ফিসফিসানি। কেউ যেন আমার কানে কানে বলছে, হাত দিবি না। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল, ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। আমি চমকে এদিক ওদিক তাকালাম, টর্চের আলো ফেললাম। কেউ নেই, শুধু আমি আর বাবা আর ওই লাশ। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বা, কিছু শুনলা? কে যেন কথা কইল। বাবা তখন অন্ধকারের মধ্যেই পকেট থেকে ম্যাচ বের করে মোমবাতি জ্বালালেন। মোমবাতির কাঁপা কাঁপা আলোয় বাবার মুখটা কেমন অদ্ভুত লাগছিল। তিনি বিরক্ত অথচ গম্ভীর গলায় বললেন, দূর বেটা, বাতাসের শব্দ। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়। লাশ কাটতে গেলে এত ভয় পাইলে চলে? ততক্ষণে জেনারেটরের লাইট জ্বলে উঠল। টিউবলাইটটা কয়েকবার জ্বলতে গিয়ে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। বাবা কাজ শুরু করলেন। আমি গিয়ে পানি দিলাম। লাশের গলায় দড়ির দাগ পরীক্ষা করার সময় বাবার চোখ আটকে গেল মেয়েটার গলার নিচে, যেখানে কালো সুতোয় ঝোলানো একটা চিকুন সোনার চেন ছিল। চেনটা চামড়ার সাথে একেবারে লেপ্টে আছে, যেন গলার মাংসের ভেতরে ঢুকে গেছে। চেনের লকেটে কিছু একটা লেখা, একটা নকশা। মর্গে তখন আমরা দুজন ছাড়া আর কেউই নেই। শয়তান তখন বারবার মাথায় ভর করছে। তিনি চেনটা খুব সাবধানে, যেন কেউ বুঝতে না পারে এমন ভঙ্গিতে লাশের গলা থেকে খোলার চেষ্টা করলেন। আমি দেখলাম বাবা কি করছেন। আমি ফিসফিস করে বললাম, আব্বা, এইটা পুলিশের লিস্টে নাই, রাইখা দাও, ঝামেলা হইব না। বাবা আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, চুপ থাক, পুলিশের লিস্টে নাই। পুলিশের লিস্টে থাকলে ওরা আগেই রাইখা দিত। অভাবের সংসারে এইটুকু সোনার অনেক দাম। বাবা চেনটা ছিঁড়ে ফেললেন না, বরং খুব কায়দা করে লকেটটা খুললেন। লকেটটা হাতে নিতেই বাবার হাত কেঁপে উঠল, যেন জিনিসটা খুব ঠান্ডা বা গরম। কিন্তু ওটা উনি নিজের পকেটে ঢুকিয়ে ফেললেন তখনই। আমরা জানতাম না ওই চেনটা কোনো সাধারণ অলংকার ছিল না, ওটা ছিল একটা তালা, যা খুলে বাবা নিজের মৃত্যুর পরোয়ানায় সই করে ফেললেন। পোস্টমর্টেম শেষ করতে করতে প্রায় ভোর ৪টা হয়ে গেল। আমরা যখন কাজ শেষ করে হাত ধুচ্ছি, তখন আমার মনে হলো লাশটার মুখের ভঙ্গি বদলে গেছে। আগে মনে হচ্ছিল সে তাকিয়ে আছে, এখন মনে হলো তার ঠোঁটের কোনায় খুব সামান্য একটা বাঁকা হাসি লেগে আছে, যেন সে আমাদের বোকামি দেখে হাসছে। আমরা যখন বাসায় ফিরলাম, তখন ফজরের আজান দিচ্ছে। আমার বাবা হসপিটাল কোয়ার্টারের নিচতলায়, সাথে রুম ২টা মাত্র ঘর। বাবা এসেই গেঞ্জিটা পাল্টে চেনটা আলমারি পুরনো কাপড়ের ভাঁজে মায়ের একটা শাড়ির ভেতরে লুকিয়ে রাখলেন। মা তখন রান্নাঘরে ভাতের চাল ধুচ্ছিলেন। বাবা আমাকে ইশারা করলেন চুপ থাকতে। আমি ক্লান্ত ছিলাম, তাই কথা বাড়ালাম না। ভাবলাম যা হওয়ার হয়েছে, কাল হয়তো বাবা এটা বিক্রি করে দেবে। সেই দিনটা কোনো মতে কাটলো, কিন্তু বিপত্তি শুরু হলো পরের রাত থেকে। আমি আর বাবা একই ঘরে ঘুমোই। মা পাশের রুমে ছোট বোনকে নিয়ে থাকেন। সেদিনও লোডশেডিং ছিল, ভ্যাপসা গরম। আমি জানালার পাশে শুয়েছিলাম, বাবা খাটের অন্য পাশে। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন খুব কষ্টে শ্বাস নিচ্ছে, যেন শ্বাসনালীতে কিছু আটকে গেছে। গঙ্গানির মতো শব্দ। আমি ধরফর করে উঠে বসলাম। মোবাইলটা বালিশের নিচ থেকে নিয়ে টর্চ জ্বালালাম। আলোটা বাবার উপরে পড়তেই আমি শিউরে উঠলাম। বাবা ঘরমাক্ত শরীরে বিছানায় ছটফট করছেন। তার শরীরটা অদ্ভুতভাবে পেকে গেছে, চোখ দুটো উল্টে কপালে উঠে গেছে, শুধু সাদা অংশ দেখা যাচ্ছে, আর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। মনে হচ্ছে অদ্ভুত কেউ বাবার বুকের উপর বসে তার গলা টিপে ধরে আছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম, আম্মা, আম্মা, আব্বার কি হয়েছে দেখো। আমার চিৎকারে আম্মা দৌড়ে এলেন। মা এসে বাবাকে অনেক কষ্টে শান্ত করলেন, বাবার মুখে পানি ছিটিয়ে দিলেন। বাবা উঠে বসে থরথর করে কাঁপছিলেন। তার চোখগুলো তখনও বড় বড়, যেন তিনি চোখের সামনে ভয়ানক কিছু দেখেছেন। মা গ্লাসে করে পানি এগিয়ে দিলেন। পানি খাবার পর বাবা হাঁপাতে হাঁপাতে ফিস করে বললেন, রিয়াজ, ওই মাইয়া ডাইছিল। আমি অবাক হয়ে বললাম, কোন মেয়ে আব্বা, কোন মেয়ে? আব্বা ভয়ভারিত চোখে আমার দিকে তাকালেন। তারপর তিনি যা বললেন তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আফরিন, যার লাশ কাটলাম। মায়ের মুখ ভয়ে সাদা হয়ে গেল। মা ভাবলেন
বাবা হয়তো লাশের চিন্তার স্ট্রেস থেকে স্বপ্ন দেখেছেন। মা বললেন, তুমি এসে চিন্তা করেছো, অজু কইরা শুইয়া পরে ঘুমো, তাবিজ আনলে সব ঠিক হয়ে যাইব গা। বাবা আর কোনো কথা বললেন না, কিন্তু আমি দেখলাম বাবার নজর বারবার আলমারির দিকে যাচ্ছে। তিনি আর ওই রাতে ঘুমোতে পারলেন না। সারা রাত তিনি বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন, কিন্তু ব্যাপারটা সেখানেই শেষ হলো না, বরং ওটা ছিল শুরু। পরের দুদিন বাবার অবস্থা চোখের সামনে খারাপ হতে লাগলো। বাবা ডিউটিতে যাওয়া বন্ধ করে দিলেন। বাবা বললেন তিনি যখন একা থাকেন তখনই নাকি আফরিনকে দেখতে পান বাথরুমের আয়নায়, এমনকি দিনের বেলাতেও। বাবা বলতেন মেয়েটা নাকি স্বাভাবিকভাবে হাঁটে না, তা উল্টো। একদিন দুপুরে আমি বাজার থেকে ফিরে দেখি বাবা ঘরের কোনায় বসে আছেন, হাতে একটা বাটি। তিনি কাঁদছেন। আমি কাছে যেতেই বাবা আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, রিয়াজ, আজকা বাথরুমে গেছিলাম, আয়নায় দেখি আমার চেহারা নাই, ওই মাইয়া চেহারা আমারে কয় সেইটাতে। আমি বাবাকে বললাম, তাহলে সেন্ডা দিয়াই দাও, কার জিনিস কে জানে, হয়তো এইডার লাইগাই ঘুরতাছে ওইভাবে আত্মাটা, পুলিশের কাছে গিয়া জমা দিয়া দাও। বাবা তখন মাথা নিচু করে কান্নাকাটি শুরু করলেন। বললেন, আমি তো ওইটা বেইসা দিছি রে বাপ, ওই টাকা দিয়া তোর মায়ের ওষুধের বকেয়া শোধ করছি, তোর বোনের পরীক্ষার ফিস দিছি, অহন সেন কই পামু। বাবার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিক্রি করে দিছে যখন, এখন এই সেন ফেরত পাওয়া তো অসম্ভব। স্বর্ণকার তো এতক্ষণে ওইটা গলায় ফেলছে। কিন্তু বাবার অবস্থা দেখে মনে হচ্ছিল চেন ফেরত না দিলে তিনি আর বাঁচবেন না। তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এটা কি সত্যি কোনো জিনের আসর, নাকি বাবার মনের ভুল? আমি বুঝতে পারছিলাম না। ডাক্তার দেখানোর মতো সামর্থ্য বা সাহস কোনোটাই আমাদের ছিল না। 3 দিন পর বাবা সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটার পরিবারের সাথে দেখা করবেন। হয়তো তাদের কাছে ক্ষমা চাইলে বা কিছু টাকা দিলে এই বিপদ কাটবে। পুলিশের ফাইলে আফরিয়ার ঠিকানা দেওয়া ছিল, মুক্তাগাছার এক প্রত্যন্ত গ্রাম। আমি আর বাবা একদিন সকালে বাসে করে রওনা দিলাম। গ্রামটা অদ্ভুত ছায়া ঘেরা। বাড়িটা খুঁজে পেতে আমাদের অনেক কষ্ট হলো। জরাজীর্ণ একটা টিনের ঘর, উঠোনে আগাছা জমে আছে। আমরা পরিচয় দেবার পর আফরিনের মা বেরিয়ে এলেন, বয়স্ক ভদ্র মহিলা, চোখের নিচে কালি। আমাদের পরিচয় পাবার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। বাবাই দস্তত্ব করে আফরিয়ার মৃত্যুর কারণ এবং আমাদের সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর কিছু অংশ বললেন। তবে চেন চুরির কথা ভয়ে গোপন রাখলেন। তিনি বললেন যে মেয়েটাকে তিনি স্বপ্ন দেখেছেন এবং মেয়েটা কিছু একটা চাইছে। তিনি জানতে চাইলেন মেয়েটা মৃত্যুর আগে বিশেষ কিছু বলে গেছে কিনা, বা তার কোনো অপূর্ণ ইচ্ছা ছিল কিনা। আফনের মা চোখ মুছে যা বললেন তা শুনে আমাদের রক্ত পানি হয়ে গেল। তিনি বললেন, বাবা, আমার মেয়ে স্বাভাবিক ছিল না, ও একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু ছেলেটা ওকে পাত্তাই দিত না। আফরিন জিদ ধরেছিল যে করেই হোক ওই ছেলেকেই চাই। একদিনও তান্ত্রিকের খোঁজ পায় যে নাকি জিন বশ করে কাজ হাসিল করে দেয়। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। ভদ্রমহিলার ঘরের ভেতর থেকে একটা পুরানো ডায়েরির কিছু অংশ তিনি নিয়ে এসে আমাদের দেখালেন। পাতাগুলো আগুনে ঝলসানো, কিন্তু কিছু লেখা এখনো পড়া যাচ্ছে। সেখানে শয়তান ডাকার মন্ত্র, রক্ত দিয়ে লেখা শপথ, এগুলো ছিল। আফরিনের মা বলতে লাগলো, ওই ডায়েরিতে লেখা ছিল শয়তানের সাহায্য নিতে হলে নিজের সবচেয়ে প্রিয় কিছু উৎসর্গ করতে হয়। আফরিন তাই করেছিল। ওদের বিয়ে হলো, কিন্তু শয়তানের সাথে লেনদেন এত সহজ ছিল না। বিয়ের 1 মাসের মাথায় ছেলেটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, আর শয়তান তখন আফরিনের কাছে তার পাওনা চাইতে শুরু করে। আফরিন সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, কিন্তু মরার আগেও আমাকে বলেছিল, মা, আমার গলার চেনটা যেন কেউ না খুলে। ওটার মধ্যে নাকি ওই শয়তানটাকে বন্দি করার চেষ্টা করেছিল, ওটা খুললে শয়তান ছাড়া পেয়ে যাবে। বাবার মুখ তখন মরা মানুষের মতো সাদা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম বাবা চেনটা খুলে আসলে আফরিনকে বা তার আত্মাকে মুক্ত করেনি, বরং ওই চেনের সাথে সম্পর্কিত যে জঘন্য জিন তার নিজের ঘাড়ে চাপিয়েছেন। আফরিনের রূপ ধরে যে বাবার কাছে আসছে সেটা আসলে আফরিন না, সেটা ওই চেন যা বাবাকে বিভ্রান্ত করছে। বাবা কাঁপতে কাঁপতে আফরিনের মায়ের কাছে চেন চুরি করার ঘটনা জানিয়ে জিজ্ঞেস করলেন, এখন উপায় কি বুবু? মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উপায় তো একটাই ছিল, চেনটা লাশের সাথে দাফন করা। এখন ভুল করে ফেলেছেন ভাই, এখন আল্লাহর কাছে মাপ চাওয়া ছাড়া
আর কোনো রাস্তা নেই। ওই চেন যার কাছে থাকবে তার রক্ত না নেওয়া পর্যন্ত ওই জিনিস শান্ত হবে না। আমরা বাড়ি ফিরলাম, কিন্তু বাসে ফেরার সময় থেকেই বুঝলাম আমাদের সাথে কেউ একজন আছে। বাসের পেছনের সিটে আমি আর বাবা বসেছিলাম। হঠাৎ বাবা আমার হাত খামচে ধরলেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, রিয়াজ, দেখ, ওই দেখ। জানালার বাহিরে আমি তাকালাম। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। রাস্তার পাশের ধান ক্ষেত। আমি কিছুই দেখলাম না। বাবা বললেন উনি দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা ছায়া বাসের সাথে সাথে দৌড়চ্ছেন, মানুষের মতো গরম, কিন্তু তার গতি বাসের চেয়েও বেশি। তার চোখ দুটো অন্ধকারেও জলজল করছে। আমরা শহরে পৌঁছলাম ঠিকই, কিন্তু সাথে করে মৃত্যু নিয়ে এলাম। বাসা পর্যন্ত পৌঁছাতে আমাদের আরো ঘন্টাখানেক সময় লাগলো। বাস থেকে যখন নামলাম তখন রাত প্রায় ৮টা। শহরের রাস্তায় সোডিয়াম লাইটের হলুদ আলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল সেই আলোতেও কোনো তেজ নেই। সবকিছু কেমন যেন ঘোলাটে। রিক্সা না নিয়ে আমরা হেঁটেই কোয়ার্টারের দিকে যাচ্ছিলাম। বাবা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিলেন, যেন ছেড়ে দিলেই তিনি হারিয়ে যাবেন। আমি লক্ষ্য করলাম বাবা বারবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। বাতাসটা বেশ ঠান্ডা। বাসায় ঢোকার পর অদ্ভুত একটা ব্যাপার ঘটল। দরজা খোলার সঙ্গে সঙ্গে নাকে একটা উদ্ভট গন্ধ এসে লাগলো, ঠিক যেন ইঁদুর বা বিড়াল মরে পচে গেলে যেমন গন্ধ হয়। মা দৌড়ে এলেন, বাবাকে দেখে আঁতকে উঠলেন। বাবার চেহারা তখন ভেঙে চুরে একাকার, চোখের নিচে কালি এবং দাগগুলো আরো স্পষ্ট হয়েছে, আর গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে ধূসর বর্ণের হয়ে গেছে। মা জিজ্ঞাসা করলেন, এমন পোড়া গন্ধ কিসের, আর তুমি এত দেরি করলা কেন? আমি মাকে আশ্বস্ত করার চেষ্টা করছিলাম, কিছু না আম্মা, আব্বার শরীরটা ভালো না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাইব। কিন্তু আমি জানতাম এটা সাধারণ কোনো অসুস্থতা নয়। বাবা সেই রাতে কিছু খেলেন না, চুপচাপ বিছানায় শুয়ে রইলেন। আমি আর মা ড্রয়িং রুমে বসে ফিসফিস করে কথা বলছিলাম। মা বলছিল ঘর থেকে নাকি পচা মাংসের একটা গন্ধ আসছে, কিছুতেই যাচ্ছে না, অথচ তিনি পুরো ঘর ফিনাইল দিয়ে মুছেছেন। আমি মাকে বললাম হয়তো পাশের কোনো ড্রেন থেকে গন্ধ আসছে, কিন্তু আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারলাম না। রাত গভীর হবার সাথে সাথেই পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করলো। লোডশেডিং চলছে। তখন মোমবাতির আলোয় ঘরটা কেমন যেন ভৌতিক দেখাচ্ছিল। হঠাৎ বাবার ঘর থেকে একটা গঙ্গানি শব্দ শুনতে পেলাম। শব্দটা মানুষের গলার মতো মনে হলো না, মনে হলো কোনো জ্যান্ত জানোয়ার কষ্টে গঙ্গাচ্ছে। আমি আবার দৌড়ে গেলাম। গিয়ে দেখি বাবা বিছানায় নেই, তিনি ফ্লোরে বসে আছেন, আর তার শরীরটা অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে আছে। তিনি নিজের দুহাত দিয়ে নিজের গলা নিজেই চেপে ধরেছেন, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমি বাবাকে ধরতে গেলাম, কিন্তু বাবার গা তখন আগুনের মতো গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। তিনি ফিস ফিস করে কিছু একটা বলছিলেন। আমি কান পেতে শুনলাম তিনি বলছেন, আইসে। পরদিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম বাবাকে ডাক্তার দেখাবো। এসব ভূত প্রেত বা জিনের ব্যাপার হয়তো আমাদের মনের ভুল। বাবার এই অবস্থা আসলে অতিরিক্ত স্ট্রেস আর ভয় থেকে হয়েছে। মেডিকেল সায়েন্সেও তো এসবের ব্যাখ্যা আছে। আমি বাবাকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গেলাম। পরিচিত এক বড় ভাই ছিলেন ওখানে, হন ডাক্তার, নাম ডাক্তার সাজ্জাদ। তিনি বাবাকে দেখে বললেন, রিয়াজ, চাচা তো সিভিয়ার ট্রমা ডিপ্রেশনে ভুগছেন, ওনার হ্যালোসিনেশন হচ্ছে, হয়তো লাশের সাথে কাজ করতে করতে ওনার মনের উপরে কোনো চাপ পড়েছে। এটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলি। আমি কিছু ঘুমের ওষুধ আর অ্যান্টি ডিপ্রেশন দিচ্ছি। এই যুগে কি আর এসব ভুট্টুতে বিশ্বাস করা যায়? বাবার ব্রেনে কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে, তাই তিনি উল্টাপাল্টা দেখছেন। আমি ফার্মেসি থেকে ওষুধ কিনে বাবাকে খাওয়ালাম। বাবা ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়লেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। ঔষধের প্রভাবে বাবা ঘুমোচ্ছিলেন ঠিকই, কিন্তু তার ঘুমটা স্বাভাবিক ছিল না। তিনি ঘুমের মধ্যেই হাত পা ছুটছিলেন। মাঝে মাঝে তার শরীরটা বিছানা থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে ধপাস করে নিচে পড়ছিল, যেন কেউ তাকে অদৃশ্য রশি দিয়ে টেনে উপরে তুলছে, আবার নিচে ফেলে দিচ্ছে। আমি সেই রাত জেগে বাবার পাশে কাটালাম। রাত তখন ৩টা। হঠাৎ খেয়াল করলাম বাবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। আমি ভয়ে বাবার নাকের কাছে হাত দিলাম। না,
শ্বাস চলছে না। আমি চিৎকার করে ডাক্তার ডাকার কথা ভাবছি। ঠিক তখনই বাবা চোখ খুললেন। সেই চোখ আমি জীবনেও ভুলব না। বাবার চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গেছে। বাবা আমার দিকে তাকিয়ে হাসছেন। সেই হাসিটা বাবার ছিল না। বাবার মুখটা কেমন যেন বাঁকা হয়ে গেল। তিনি একটা ভারী গলায় কথা বলে উঠলেন, ঔষধ? কিসের ঔষধ খাওয়া সেগুলো? আমি রক্তে মিশে গেছি। কথাটা শেষ করেই বাবা আবার জ্ঞান হারালেন। আমি থরথর করে কাঁপছিলাম। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মেডিকেল কেস না। ডাক্তার, ঔষধ, বিজ্ঞান এখানে অচল। এখানে এমন কিছু আছে যা আমাদের ধরা ছোঁয়ার বাহিরে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ধর্মীয় কোনো বিশেষজ্ঞের কাছে যেতে হবে। পরদিন সকালে আমি দাদাবাড়ির গ্রামে গেলাম। তিনি অনেক বয়স্ক মানুষ। উনি ময়মনসিংহেই থাকতেন। তখন ওনার ছেলের চিকিৎসার জন্যই তিনি ছিলেন সেখানে। অনেক পুরনো দিনের মানুষ, অনেক কিছু দেখেছেন। আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম। লাশ কাটার সময় চেন পাওয়া, বাবার লোভ, চেন চুরি সব কিছু। ওনার কপালের ভাঁজগুলো গভীর হলো। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বড় ভুল করেছো বাবা। লাশের জিনিস, বিশেষ করে যেই লাশের মৃত্যু স্বাভাবিক না, যে জিনিসের উপর কুফরি কালাম করা আছে, সেই জিনিস ছুলে কি বিপদ হতে পারে কল্পনাও করতে পারবে না। হুজুর তখন ওনার জীবনের একটা অভিজ্ঞতার কথা শোনালেন। শোনো রিয়াজ, আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। আমি তখন নতুন মসজিদে জয়েন করেছি। হসপিটালের মর্গও তখন আজকালকার মতো এত আধুনিক ছিল না। এখানকার মসজিদে আমরা তখন তাবলিগের কাজে এসেছিলাম। এখানে এক ডোম কাজ করত, নাম ছিল সুলতান। সুলতান ছিল খুব সাহসী, কিন্তু তার একটা দোষ ছিল, সে লাশের গায়ের জিনিসপত্র চুরি করত। আমি তাকে অনেকবার বারণ করেছি, বলেছি সুলতান বড় খারাপ কাজ, কিন্তু সে আমার কথা কানে তুলত না। বলতো মরা মানুষের আবার বরদোয়া কি কি যে কন। একদিন এক অ্যাক্সিডেন্টের লাশ এলো। লোকটা ছিল বৃদ্ধ, বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তার হাতে একটা তামার বালা ছিল, তাতে অদ্ভুত সব নকশা। সুলতান লাশ কাটার সময় সেই বালাটা খুলে নিজের কাছে রেখে দেয়। আমি তাকে বলেছিলাম বালাটা না খুলতে। সেই রাতে সুলতান ডিউটি শেষ করে তার ঘরে গেল। মাঝরাতে হঠাৎ তার ঘর থেকে একটা বিকট চিৎকার। আমরা কয়েকজন দৌড়ে গেলাম। গিয়ে দেখি সুলতান ঘরের মাঝখানে শূন্যে ভেসে আছে। হ্যাঁ বাবা, বিশ্বাস করো, তার পা মাটি থেকে অন্তত ২ হাত উপরে। তার শরীরটা এমনভাবে মোচড়ানো যেন কেউ তাকে ভেজা কাপড়ের মতো চিপেছে। আর সে নিজের ভাষায় কথা বলছিল না। তার গলা দিয়ে অদ্ভুত এক আওয়াজ বের হচ্ছিল। আমরা ভয়ে এগোতে পারছিলাম না। আমি সাহস করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমি যত জোরে পড়ি, সুলতান তত জোরে চিৎকার করে। এক পর্যায়ে সুলতান ধপাস করে মাটিতে পড়ে গেল। আমরা কাছে গিয়ে দেখলাম তার হাতের সেই তামার বালাটা তার মাংসের ভেতরে ঢুকে গেছে, যেন ওটাকেও আগুনের মতো গরম করে হাড় পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। সুলতান আর বাঁচেনি। সে মারা যাওয়ার আগে শুধু বলেছিল, ও আমাকে ছেড়ে যায়নি হুজুর। সুলতানের লাশ দাফন করার সময় আমরা দেখেছিলাম তার কবরের মাটি বারবার ধসে পড়ছিল। অনেক কষ্টে তাকে দাফন করা হয়। হুজুর থামলেন। তার চোখে এক ধরনের আতঙ্ক আর সতর্কবার্তা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমার বাবার অবস্থা সুলতানের চেয়েও খারাপ হতে পারে। কারণ সুলতান শুধু একটা জিনিস নিয়েছিল, আর তোমার বাবা এমন একটা জিনিস নিয়ে এসেছে যা একটা শয়তানকে বন্দি করার কাজে লাগানো হয়েছিল। ওই চেনটা ছিল তালা। সে সহজে ছাড়বে না। আমি হুজুরের হাত ধরে কান্না শুরু করে দিলাম, আমার আব্বাকে বাঁচান। হুজুর আমার মাথায় হাত রাখলেন। কান্না থামাও, আল্লাহর উপর ভরসা রাখো। আমি আসবো রাতে, কিন্তু মনে রেখো, এটা কোনো সাধারণ রুকাইয়া বা ঝাড়ফুঁক না, এটা একটা যুদ্ধ। আমি মাথা নাড়লাম। আমরা প্রস্তুত। রাত তখন প্রায় ১১টা। হুজুর তার কিছু ছাত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের বাসায় এলেন। তিনি সঙ্গে করে আগরবাতি, গোলাপ জল আর পুরনো কিতাব নিয়ে এসেছিলেন। বাসায় ঢোকার আগেই হুজুর থমকে দাঁড়ালেন। তিনি দরজার দিকে তাকিয়ে বললেন, রিয়াজ, তোমাদের ঘরের ভেতরে খুব বাজে একটা জিনিস আছে। আমি এখান থেকে তার উপস্থিতি টের পাচ্ছি। খুব সাবধান। আমরা ঘরে ঢুকলাম। বাবা তখন বিছানায় শুয়েছিলেন। তার হাত পা রশি দিয়ে খাটের সাথে বাঁধা। আমি বেঁধে রেখেছিলাম, কারণ সন্ধ্যায় তিনি মাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। বাবাকে দেখে হুজুর তার ছাত্রদের ইশারা করলেন। তারা ঘরের চারকোনা বন্ধ করার জন্য আজান দিতে শুরু করলেন। আজানের শব্দ শুরু হতেই বাবার শরীরটা অদ্ভুতভাবে বেঁকে গেল। তিনি এমন জোরে রশি টানতে শুরু করলেন যেন খাটের পায়াগুলো পর্যন্ত ক্যাচ ক্যাচ শব্দ করতে লাগলো। বাবার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো।
হুজুর বাবার অবস্থা দেখে শিউরে উঠলেন। তিনি বাবাকে বসালেন। তিনি বাবার কপালে হাত রেখে সূরা ফাতিহা পড়া শুরু করলেন। হুজুরের হাত কপালে ঠেকাতেই বাবা বিকট এক চিৎকার দিলেন। সেই চিৎকার মানুষের গলা ছিল না, মনে হলো হাজার হাজার শিয়াল একসঙ্গে ডেকে উঠল, তোর এক পা কবরে, এখন আমার শরীরটা কবরে নিতে চাস? হুজুর ঘাবড়ালেন না, তিনি আরো জোরে তেলাওয়াত শুরু করলেন। বাবার শরীর থেকে কেমন উত্তাপ বের হতে শুরু করলো। হঠাৎ বাবা আমার দিকে তাকালেন। সেই চাহনি বাবার ছিল না। রিয়াজ, রিয়াজ ভাই আমাকে বাঁচান, এরা আমাকে পুরো পুড়িয়ে মারছে। আমি চমকে উঠলাম। এই তো সেই গলা। আফরিনের মা যখন আফরিনের কথা বলছিল, তখন আমার কল্পনায় যে শটটা ছিল ঠিক তেমন। হুজুর ধমক দিয়ে উঠলেন, রিয়াজ খবরদার, কোনো কিছু করবে না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। আমি থমকে গেলাম। বাবা বা আফরিনের গলার স্বর মুহূর্তেই বদলে গেল। এটা এখন ভারী কর্কশ আর হিংস্র। তুই ভাবছিস আমি একা? তোর পেছনে কে দাঁড়িয়ে আছে দেখ। হুজুর এবং আমরা সবাই চমকে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা ছিল আমাদের মনোযোগ সরানোর একটা জাল। এই ফাঁকে বাবা একটা হ্যাচকা টানে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেললেন। মানুষের পক্ষে এত মোটা দড়ি ছেঁড়া অসম্ভব, কিন্তু বাবার গায়ে তখন অতি প্রকৃত শক্তি। বাঁধন ছিঁড়েই বাবা হুজুরের গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়লেন। আমি আর হুজুর ছাত্ররা মিলে বাবাকে চেপে ধরলাম। বাবার গায়ের জোর তখন 10টা মানুষের সমান। হুজুর তখন পকেট থেকে একটা ছোট বোতল বের করলেন। তাতে জমজমের পানি আর জাফরান মেশানো ছিল। তিনি সেটা বাবার মুখে ছিটিয়ে দিলেন। বাবা চিৎকার করে উঠলেন। হুজুর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তার কপালে ঘাম, পাগড়িটা খুলে পড়েছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, সময় খুব কম, রিয়াজ এখন দুর্বল আছে ও, কিন্তু আবার শক্তি সঞ্চয় করবে। আমাদের এক্ষুনি চূড়ান্ত কিছু করতে হবে। তুমি কি জানো ওই চেনটা বা লকেটটা আসলে কি ছিল? ওটা শুধু সোনা ছিল না, ওটা ছিল একটা শুদ্ধি বা চুক্তি। আফরিন শয়তানের সাথে চুক্তি করেছিল। সেই চুক্তির প্রতীক ছিল ওই চেনটা। আমাদের ওই চুক্তিটা আবারও সিলগালা করতে হবে। এবার এই শয়তানটাকে জোর করে বের করতে হবে। খুবই বিপজ্জনক কাজ। আমি কাঁদতে কাঁদতে বললাম, হুজুর আপনি যা ভালো বোঝেন করুন, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। হুজুর তখন তার ঝুলি থেকে 7টা লোহার পেরেক আর একটা হাতুড়ি বের করলেন। তিনি বললেন, আমি এখন এই ঘরটা বন্ধ করব। এই 7টা পেরেক 7টা আয়াত পড়ে ঘরের দরজায় আর জানালায় পুঁতব। এতে ও আর পালাতে পারবে না, কিন্তু ও তখন আরো হিংস্র হবে। তোমরা কেউ ভয় পাবে না। হুজুর যখন প্রথম পেরেকটা দরজায় ঢুকাতে গেলেন, তখন বাহিরে প্রচণ্ড জোরে বাতাস বইতে শুরু করলো। জানালার কাঁচগুলো ছনছন করে উঠল। মনে হলো পুরো বাসাটা কাঁপছে। আর বাবার শরীরটা তখন শূন্যে ভাসতে শুরু করলো। তিনি বিছানা থেকে অন্তত 2 ফুট উপরে উঠে ভেসে রইলেন। তার মাথাটা নিচের দিকে ঝুলে আছে আর হাত পাগুলো ছড়িয়েছিল। দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। বাবা উল্টো হয়ে ঝুলে থাকা অবস্থায় আমার দিকে তাকিয়ে বললেন, তোরা কি সত্যি ভাবছিস পেরেক পুঁতে আমাকে আটকাতে পারবি? রিয়াজ, তুই কি চাস তোর বাবা বাঁচুক? দরজা খুলে দে। আমি দ্বিধায় পড়ে গেলাম। হুজুর বললেন, রিয়াজ ওর চোখের দিকে তাকাবে না, তোমাকে সম্মোহিত করার চেষ্টা করছে। কিন্তু আমি ভুলটা করেই ফেললাম। আমি বাবার চোখের দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথে আমার মনে হলো আমি একটা গভীর অন্ধকার কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি। আমার চারিপাশে সব কিছু ঝাপসা। কেউ একজন আমাকে বলল, দরজাটা খুলে দে। আমার হাত নিজের অজান্তেই দরজার সিটকানের দিকে এগিয়ে গেল। হুজুর চিৎকার করে উঠলেন, রিয়াজ না! হুজুরের ধমকে আমার সমবিত ফিরে এলে তিনি এক ঝটকায় আমাকে দরজার কাছ থেকে সরিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরের দিক থেকে প্রচণ্ড এক ধাক্কা এলো, যেন কোনো বন্য হাতি সমস্ত শক্তি দিয়ে দরজায় আঘাত করছে। কাঠের দরজাটা মরমর করে উঠল। হুজুর আমাকে ইশারা করলেন বাবার পায়ের দিকটা চেপে ধরতে। আমি কাঁপতে কাঁপতে বাবার পা জড়িয়ে ধরলাম। বাবার শরীরটা তখন বরফের মতো ঠান্ডা, অথচ চামড়ার নিচ দিয়ে সাপের মতো কিছু একটা কিলবিল করছে। হুজুর তার ঝুলি থেকে বের করা লোহার পেরেকগুলো দরজার চৌকাঠে ঢুকাতে লাগলেন। তিনি প্রতিটা বাড়িতে হাতুড়ির ঘা দিচ্ছিলেন আর উচ্চস্বরে আয়তুল কুরসি পড়ছিলেন। বাবার মুখ দিয়ে তখন ফেনা এবং কালো রঙের এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসছিল। প্রায় ঘণ্টাখানেক ধরে চলল এই যুদ্ধ। আমি কাঁপতে কাঁপতে বাবার পা জড়িয়ে ধরলাম। বাবার শরীরটা তখন বরফের মতো ঠান্ডা, অথচ নিচ দিয়ে সাপের মতো কিছু একটা কিলবিল করছে। হুজুর তার ঝুলি থেকে বের করা লোহার পেরেকগুলো দরজার চৌকাঠে ঢোকাতে লাগলেন। তিনি প্রতিটা বাড়িতে হাতুড়ির ঘা দিচ্ছিলেন আর উচ্চস্বরে আয়তুল কুরসি পড়ছিলেন। বাবার মুখ দিয়ে তখন ফেনা এবং কালো রঙের এক ধরনের তরল পদার্থ বেরিয়ে আসছিল। প্রায় ঘণ্টাখানিক ধরে চলল এই যুদ্ধ। হুজুর যখন শেষ পেরেকটা গেঁথে দিয়ে দোয়া পড়লেন,
তখন হঠাৎ করে বাবার শরীরের খিঁচুনি বন্ধ হয়ে গেল। বাইরের ঝোড়ো বাতাসটাও থেমে গেল। ঘরের মধ্যে ভারী বাতাসটা যেন একটু হালকা হলো। বাবা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে রইলেন। তার চোখগুলো বন্ধ, শ্বাস প্রশ্বাস খুব ধীর। হুজুরের কপালে জমে থাকা ঘাম তিনি মুছে বাবার দিকে তাকালেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তিনি আমাকে বললেন, রিয়াজ, আপাতত বিপদটা আটকানো গেছে। আমি ঘরটা বন্ধ করে দিয়েছি, আর বাইরে থেকে কোনো সাহায্য পাবে না। কিন্তু ভেতরের জিনিসটা এখনো পুরোপুরি যায়নি। ও সুপ্ত অবস্থায় আছে। তোমার বাবার শরীরের অনেক ক্ষতি হয়েছে। ওনাকে বিশ্রাম নিতে দাও। আমি ফজরের সময় আবার আসব। ততক্ষণ পর্যন্ত কেউ এই ঘর থেকে বের হবে না, আর কাউকে ঢুকতেও দেবে না। আমি ও পাশের ঘরে একটু জিরিয়ে নেই। হুজুর পাশের ঘরে গেলেন। মা বাবা শিওরে বসে কোরআন শরীফ পড়ছিলেন। আমি দরজার সামনে একটা চেয়ার পেতে পাহারা দিলাম। সারাদিনের ধকল আর মানসিক চাপে আমার শরীর ভেঙে আসছিল। আমি জেগে থাকার আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু চোখের পাতাগুলো যেন পাথরের মতো ভারী হয়ে আসছিল। একসময় কখন যে আমার চোখ লেগে গেল আমি টেরই পেলাম না। হয়তো ওটা স্বাভাবিক ঘুম ছিল না, হয়তো ওটা সেই শয়তানের কারসাজি। ঘুমের মধ্যে আমি এক অদ্ভুত স্বপ্ন, আর সেই গর্ত থেকে শত শত কালো হাত তাকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বাবা আমার দিকে তাকিয়ে চিৎকার করছেন, কিন্তু ওরা শব্দ করতে পারছেন না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বুকটা ধক করে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি রাত ৩:০৯। ইলেকট্রিসিটি নেই। হারিকেনের আলোটা নিভু নিভু। আমি ধর্মর করে বিছানার দিকে তাকালাম। বাবার বিছানা খালি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মা জায়নামাজেই ঘুমিয়ে পড়েছেন। আমি দৌড়ে বাথরুমে গেলাম, রান্নাঘরে খুঁজলাম, কোথাও বাবা নেই। কিন্তু হুজুর তো ঘর বন্ধ করে গিয়েছিলেন। তাহলে বাবা গেল কোথায়? দরজার দিকে তাকিয়ে দেখি সিটকানিটা ভেতর থেকেই খোলা। তার মানে আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম তখন বাবা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি পাগলের মতো রাস্তায় বের হলাম। কোথায় যেতে পারেন বাবা? মনের ভেতর কুডাক ডাকছে। আমার পা আমাকে সোজা হসপিটালের দিকে নিয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল বাবা ওখানেই গেছে। তার কর্মস্থল, তার পাপের জায়গা, আর তার শাস্তির জায়গা, সবই সবই তো এই মর্গ। রাস্তাঘাট একদম ফাঁকা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমি দৌড়াচ্ছিলাম। রাস্তার কুকুরগুলো আমাকে দেখে করুণ স্বরে ডেকে উঠল। হসপিটালের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান আমাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা মর্গের দিকে দৌড় দিলাম। মর্গের গেটটা খোলা। ভেতরে ঢুকতেই নাকে সেই পরিচিত ফরমালিন আর পচা লাশের গন্ধ। কিন্তু আজকের গন্ধটা অন্যরকম, কেমন যেন পোড়া মাংসের মতো, ঠিক যেমনটা বাসায় বাবার শরীর থেকে বের হচ্ছিল। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে লাশ কাটা ঘরের মেইন দরজার সামনে গেলাম। ভেতর থেকে হালকা গঙ্গানির শব্দ আসছিল, আর সাথে শোনা যাচ্ছিল যেন কেউ ধাতব কিছু টেবিলে বাড়ি দিচ্ছে। আমি সাহস সঞ্চয় করে দরজায় ধাক্কা দিলাম। ক্যাচ ক্যাচ করে খুলে গেল। ভেতরের দৃশ্যের জন্য আমি প্রস্তুত ছিলাম না। মর্গের ওইখানে সেই প্রথম লাশ কাটার টেবিলের উপর বাবা শুয়ে আছেন। তার পরনে হসপিটালের একটা নীল রঙের গাউন। বাবার চোখ দুটো খোলা, কিন্তু মণিগুলো উল্টে সাদা হয়ে গেছে। তার হাতে সেই ধারালো লাশ কাটার ছুরিটা ধরা। তিনি নিজের গলার কাছে ছুরিটা ধরে আছেন। হাত কাঁপছে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন হাত সরাতে। আমি চিৎকার দিয়ে দৌড়ে গেলাম বাবার কাছে, কিন্তু আমি টেবিলের কাছে যাওয়ার আগেই একটা অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে ছিটকে ফেলে দেয়। আমি নড়তে পারছিলাম না। মনে হলো কেউ একজন আমাকে চেপে ধরে রেখেছে। আমার বুকের উপর যেন মনকে মন পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দেখলাম বাবার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। হঠাৎ ঘরের অন্ধকার কোণ থেকে একটা ছায়া সরে গেল। ম্লান আলোয় আমি স্পষ্ট দেখলাম সেটা আফরিন, কিন্তু তার পা মাটির উপরে ভাসছে, মুখটা বিভৎস। সে বাবার কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলল। এই বলার সাথে সাথেই বাবার হাতটা সজোরে তার গলার উপরে চেপে বসলো। আমি চিৎকার দিয়ে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বাবার হাতের ছুরিটা এক টানে তার শ্বাসনালী কেটে ফেললো। ফিনকি দিয়ে রক্ত ছুটলো। বাবা ছটফট করতে করতে শান্ত হয়ে গেলেন। রক্তে পুরো টেবিল ভেসে গেল। সেই ছায়াটা তখন বাবার লাশের উপরে ঝুমকে পড়ল। মনে হলো বাবার গলার ক্ষতর ভেতর হাত ঢুকিয়ে সে কিছু খুঁজছে। আমি আর জ্ঞান ধরে রাখতে পারিনি। আমার যখন জ্ঞান ফিরল তখন সকাল। আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি। আমি বেডে কিভাবে এলাম? দৌড়ে মর্গের দিকে ছুটছিলাম আমি। পুলিশ আর হসপিটালের লোকেরা বাবাকে ঘিরেছিল। তারা বলছিল মফিজডোম আত্মহত্যা করেছে, কিন্তু আমি সত্যটা জানতাম কি হয়েছে। পুলিশ যখন বাবার লাশটা ব্যাগে ভরার জন্য তুলছিল, তখন একজন কনস্টেবল চিৎকার করে বলে উঠল, স্যার, এইটা কি?
লাশের গলার ভেতরে মনে হলো কিছু একটা আটকে আছে। আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম। দেখলাম বাবার গলার কাছে, ঠিক যেখানে শ্বাসনালী কাটা হয়েছে, সেই তক্তকে ক্ষতের ভেতর একটা কিছু চকচক করছে। সবাই অবাক হয়ে গেল। আমি পাথর হয়ে গেলাম। বাবার কাটা গলার ভেতর থেকে একটা সোনার চেন উকি দিচ্ছে। ফরেন্সিক রিপোর্টে বলা হলো মফিজডো মৃত্যুর আগে নিজেই হয়তো এই চেনটা গিলে ফেলেছিল, কিন্তু আমি জানি ওটা আফরিন বা আফরিনের রূপ ধারণ করা সেই শয়তান রেখে গেছে। বাবাকে দাফন করার পর আমি আর ওই চাকরি বা ওই এলাকায় থাকিনি। মাকে নিয়ে গ্রামে চলে আসি। কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে আমার মনে হয় আমি সেই চেনের শব্দ শুনতে পাচ্ছি। মাঝে মাঝে মনে হয় বাবা আমার শিওরে দাঁড়িয়ে আছেন, আর তিনি ফিসফিস করে বলছেন, লোভ করিস না। ও সময় চেনটা পুলিশ আলামত হিসাবে নিয়ে গেছিল। শুনেছি মালখানায় রাখার কয়েকদিন পর চেনটা গায়েব হয়ে যায়। আর যে পুলিশ অফিসার ওটার দায়িত্বে ছিলেন তিনি অনেকটাই মানসিক ভারসাম্য হারান। ময়মনসিংহ মেডিকেলের সেই লাশ কাটা ঘর আজও আছে। বহু বছর হয়ে গেছে। এখনো সেখানে রাতে অদ্ভুত শব্দ হয়। গভীর রাতে নাকি মফিজডোমের গলা শোনা যায়। এই বলে রিয়াজ ভাই তার ঘটনা শেষ করেছেন। যখন তিনি থামলেন তখন তার চোখ দিয়ে পানি পড়ছিল। বাহিরের বৃষ্টি তখনও থামেনি, কিন্তু আমার মনে হচ্ছিল আমাদের চারিপাশের পরিবেশটা কেমন অদ্ভুত হয়ে গেছে। আসলে লোভ এমন এক জিনিস যা মানুষকে অন্ধকার করে দেয়। প্রিয় লিসনার, এই ঘটনা আমি সাবিত আলম আপনাদের জন্য সংগ্রহ করেছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমি আশা করব আপনারা যারা এই ঘটনাটি শুনলেন আপনাদের সবার কাছে দুর্দান্ত লেগেছে। অনেস্টলি এই ঘটনাটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। সচরাচর এরকম ঘটনা খুব কম পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ সাবিত আলম ভাইকে এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে উপহার দেবার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়াতে চাই না, চলুন আমরা এখন চলে যাই সরাসরি আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমরা সরাসরি ঘটনায় চলে যাব, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনার জীবনে যদি এমন কোনো ভৌতিক এবং রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে আর দেরি না করে আমাদেরকে মেল করে পাঠান। আমরা আপনার ঘটনা পড়ে শোনাবো। আমাদেরকে মেল করতে আপনারা সরাসরি চলে যাবেন প্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে, এবং সেই ইমেলেই আপনি আমাদেরকে মেল করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি চলে যাই আমাদের আজকের এপিসোডের মূল অংশে। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, কেমন আছেন? অনেকদিন থেকেই একটি সত্য কাহিনী লিখবো করে আর লেখা হয়ে ওঠেনি। শত ব্যস্ততার মাঝে আজ লিখতে বসলাম। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয় বিধায় ঘটনাটি পড়ে শোনাবেন। আমি ঘটনাটি আমার বাবার কাছ থেকে প্রায় শুনতাম। যাই হোক, যেভাবে ঘটনাটি শুনেছি সেভাবেই বলছি। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার কালীপুর নামক গ্রামে। এই গ্রামটিতে প্রায় অধিকাংশ লোক হিন্দু পরিবার। আমার বাড়ি থেকে ঘটনাস্থানটি বেশি দূরে নয়। আমাদের বাড়ির সামনে দক্ষিণ দিকে একটি ছোট্ট বিল, বিলের ওপারে দালাল বাড়ি। দালাল বাড়ি নামে ওই জায়গাটি সবাই চেনে। বাড়িটির নাম দালাল বাড়ি হলো কেন সেটি আমার অজানা। বাড়িটি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে। ঘটনাটি ঘটে আজ থেকে ৩৫ থেকে ৪০ বছর আগে, ১৯৪৭ সাল। দেশ ভাগ হবার পর দালাল বাড়ির হিন্দু বসতিরা বাড়িটি তাদের এক আত্মীয়ের কাছে দায়িত্ব দিয়ে তারা ভারতে চলে যায়। ফলে বিশাল বাড়িটি জনশূন্য হয়ে যায়। বাড়িটির পূর্ব দিকে বিশাল বাঁধানো পুকুর, দক্ষিণ দিকে গাইজাবাড়ির খাল, পশ্চিম দিকে জঙ্গল এবং উত্তর দিকে ছোট বিল। এই বাড়ির এক পাশে নতুন বাড়ি করেন আজর আলী। আজর আলী খুব সাহসী লোক ছিল, তাই সে প্রতিদিন রাতের বেলা মাছ ধরতে সেই দালাল বাড়ির দিকে যেত। ছোট্ট একটি ডিঙি নৌকা নিয়ে সে মাছ ধরত। প্রতিদিনের মতো সে রাতে খাবার শেষ করে বউকে বলে, কই গো, আমাকে একটি পান দাও। পান চিবোতে চিবোতে মাছের সরঞ্জাম ও ডিঙ্গি নৌকা নিয়ে সেই দালান বাড়ির বিলে তিনি আসেন। দিনটি ছিল শরৎকালের কোনো একদিন। আকাশে খণ্ড খণ্ড মেঘ, মাঝে মাঝে
চাঁদ উকি দিচ্ছে। এমন অবস্থায় আরজালি বড়শি, জাল ইত্যাদি ফেলে নৌকাটি কোনো এক জায়গায় রেখে লগির সাথে নৌকা বেঁধে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আরজালির তন্দ্রা আসলে সে নৌকার মধ্যে শুয়ে পড়ে এবং একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ আরজালি লক্ষ্য করে যে তার পিঠের নিচে ভেজা ভেজা লাগছে। তৎক্ষণাৎ সে উঠে বসে এবং নৌকার প্রায় অর্ধেক সে দেখে যে পানিতে ডুবে গেছে। সে নৌকার মাথার দিকে তাকিয়ে দেখে একটি সাদা চড়ানো অবয়ব বসে আছে। তার হৃৎপিণ্ড যেন ভয়ে বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়। এখন সে কি করবে কোনো কুলকিনারা না পেয়ে দুহাত জোর করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, তুমি যদি পুরুষ হও তাহলে তুমি আমার বাবা লাগো, তুমি যদি মাইয়া হও তাইলে তুমি আমার মা হও। এই কথা বলার পর সেই কণ্ঠটি বলে ওঠে, বড় মুশকিলে ফালাইয়া দিলি, আজ তোর শেষ দিন। তোর জন্য আমার বড় সমস্যা হতো, কিন্তু তুই এখন আমারে মা ডাকলি। মা কি সন্তানরে মারতে পারে? যা, আমি ছেলে হিসাবে তোরে মাইনা নিলাম। আজ থেকে তুই আমার ছেলে। তুই ভয় পাইছিস, আজকে আর মাছ ধরার দরকার নাই। তুই বাড়ি যা। কাল দুপুরে ঘরের সিলিং এর মধ্যে একটা নতুন পোল, মানে মাছ ধরার বিশেষ যন্ত্র বেঁধে রাখবি। আমি তোরে চিকিৎসা দেব, আর তুই 3 দিন কোনো মাছ মাংস খাবি না। রাতের বেলা থেকে আরজালির জ্বর আসে এবং সে অবয়বের কথা মতো সিলিংয়ে একটি নতুন পোল বেঁধে দুপুরবেলা খাটের মধ্যে শুয়ে থাকে। হঠাৎ পোলটি যেন দুলতে থাকে এবং আরজালির গায়ে ঠান্ডা বাতাস লাগতে শুরু করে। এভাবে আরজালি 3 দিন চিকিৎসা নেয় এবং জ্বর ভালো হয়ে যায়। তারপর থেকে আরজালি প্রতিদিন মাছ ধরতে যেত নৌকা নিয়ে। নৌকাটি বেঁধে যখন আরজালি বসত, ঠিক তখন অবয়বটি সেই দালাল বাড়ির একটি বিশাল গাছ থেকে বাতাসে ভর করে নৌকার মাথায় এসে বসত এবং দুজন সারা রাত কথা বলতো, প্রচুর মাছ ধরত। এভাবে আরজালি তার মায়ের সাথে প্রতিদিন রাত্রে কথা বলতো। কিছুদিন পর একদিন অবয়বটি আরজালির নৌকায় এসে বসে। আরজালি তার মায়ের সাথে কথা বলে, কিন্তু এবার তার মা যেন চুপচাপ, কোনো কথা বলে না। একটু ভয়ে ভয়ে আরজালি জিজ্ঞাসা করে, মা, আজ তুমি কেন কথা বলো না? তাহলে কি তুমি আমাকে আজ মেরে ফেলবে? তখন অবয়বটি বলে, না, মা কি সন্তানকে কোনোদিন মেরে ফেলতে পারে? আমি একটা সমস্যায় পড়েছি। আরজালি বলে, কি সমস্যা? অবয়বটি বলে, আমি যে গাছে থাকি সেই গাছটি গাছের মালিক বিক্রি করে নিয়েছে, কালকে গাছটি কেটে ফেলবে। তখন আরজালি বলল, মা, তুমি একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা নিচ্ছি। পরদিন খুব সকালবেলা আরজালি সেই গাছটির মালিকের সাথে দেখা করে বিষয়টি খুলে বলে। মালিক বলে, গাছের টাকা ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়, কারণ টাকাটি তার খুব দরকার। তাই 7-5 না ভেবে আরজালি তার পকেট থেকে গাছ বিক্রির টাকাটা মালিককে ফিরিয়ে দেয় এবং শর্ত দেয়, এই গাছ আমি কিনে নিলাম, কোনোদিন এই গাছ কাটা যাবে না। মালিক তার শর্তে রাজি হয়ে যায়। তারপর রাত্রিবেলা একসময় সেই অবয়বটি নৌকায় আসে এবং আরজালিকে বলে, আজ আমি খুব খুশি, সত্যি আমার ছেলের মতো কাজ করেছিস। আমি তোকে কথা দিলাম, আমি যতদিন এখানে আছি ততদিন তোর এবং তোর পরিবারের কোনো ক্ষতি হবে না। যেমন তোর বাড়ির কোনো শিশু বাচ্চা পানিতে পড়ে মরবে না, বাড়িতে আগুন লাগবে না, চোর চুরি করতে পারবে না, ইত্যাদি। আরজালি অনেকদিন বেঁচে ছিল। আজও ওই বাড়িতে আরজালির ছেলে, নাতিপুতি সহ অনেকেই বসবাস করে। কোনো দিন ওই বাড়ির কোনো ক্ষতি শোনা যায়নি। তবে ওই বাড়িতে 3 বার চুরির ঘটনা ঘটে। আশ্চর্যের বিষয়, 3 বারই চোর হাতে নাতে ধরা পড়ে। এই ছিল ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি ঘটনাটি অনেক সুন্দর ছিল এবং হৃদয় কেড়ে নিয়েছে এই ঘটনাটি।